নমস্কার, আমি কমল দেব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এনপি 1986 এবং ইসিসি, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতি কি এবং সেই নীতিতে ইসিসি সম্পর্কে বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সম্পর্কে কি ব্যাখ্যা আছে সেটা দেখব। তো প্রথমে দেখে নিই জাতীয় শিক্ষা নীতির গঠন কিভাবে হয়েছিল। ভারতবর্ষ যখন 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়, তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু একের পর এক কমিশন আসতে দেখি, যার জন্য ভারতের শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ হয়েছিল। প্রথম যে শিক্ষা কমিশন এসেছিল সেটা রাধাকৃষ্ণন কমিশন 1948 সালে, যেটা উচ্চশিক্ষার জন্য স্থাপন করা হয়েছিল। তারপর মুদালিয়ার কমিশন 1952 মাধ্যমিক শিক্ষার জন্য। তারপর কোটারি কমিশন 1964 অ্যান্ড 66, এটা এসেছিল মূলত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য। তো স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা দেখি প্রথম কমিশন শুরু হয়েছে উচ্চ শিক্ষার জন্য, তারপর মাধ্যমিক, তারপর প্রাথমিক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এসেছিল। এই সময়ে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি বুঝতে পারলেন ভারতের মধ্যে যে বৈচিত্র্য আছে তার মধ্যে একতা এবং বৈষম্য দূর করার জন্য জাতীয় স্তরের একটা শিক্ষা কাঠামোর দরকার বা জাতীয় স্তরে একটা শিক্ষা নীতির দরকার। তার জন্য তিনি 1968 সালে প্রথম জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ এনপি 1968 নিয়ে এসেছিলেন। কিন্তু যে উদ্দেশ্যে এই এনপি 1986 নিয়ে এসেছিলেন তা পুরোপুরি কার্যকরী হয়নি। তার বিভিন্ন কারণ ছিল, যেমন সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি। বিভিন্ন বৈষম্যের কারণে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই নীতিটা বা প্রথম যে জাতীয় শিক্ষা নীতিটা সেটা তেমন সফলতা পায়নি। তার জন্য 1985 সালে তখনকার যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, উনি আবার প্রয়োজন মনে করলেন একটা জাতীয় শিক্ষার নীতির। কারণ জাতীয় শিক্ষার একটা সমৃদ্ধ জাতীয় শিক্ষা নীতির ফলেই উনি ভাবতে পেরেছিলেন যে ভারতবর্ষে একটা একতা, অখণ্ডতা এগুলি রক্ষা করা যাবে। তাই তিনি 1985 খ্রিস্টাব্দে 19 আগস্ট জাতীয় শিক্ষা নির্ধারণের একটা প্রতিশ্রুতি দিলেন এবং সমস্ত ভারতবর্ষের যে শিক্ষাবিদরা আছেন তাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। যার এই আলোচনার যে পর্যালোচনা যে হয়েছিল এবং সেই পর্যালোচনাকে তিনি নাম দিয়েছিলেন কি, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এবং সেই পর্যালোচনার ফলে যে বিলটি এসেছিল সেটা সংসদের উভয় কক্ষে পাশ হয় 1986 সালে এবং তার পরবর্তী সময়ে মে মাসে কি হয়ে গেছিল, 1986 সালে সেটা জাতীয় শিক্ষা নীতির রূপ ধারণ করেছিল। পরবর্তী সময়ে এই জাতীয় শিক্ষা নীতি 1986 এটাকে আরও সংশোধন করে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এটার নাম দেওয়া হয়েছিল। যাই হোক, এখন আমরা দেখব জাতীয় শিক্ষা নীতি 1986-এর কি উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত একটা আমূল পরিবর্তন নিয়ে আসা এবং তাকে সংস্কার করা। তারপর সমাজে যে নিরক্ষরতার ফলে যে জনসাধারণের যে একটা নিরক্ষরতা দেখা দিয়েছিল শিক্ষার অভাবের ফলে, তারপর কি হলো, তিনি বললেন যে বয়স্ক শিক্ষা চালু করতে হবে। তার জন্য এই যে জাতীয় শিক্ষানীতি সেখানে বয়স্কদের শিক্ষার জন্য সুপারিশ ছিল। তারপর সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যে পিছিয়ে পড়া যে শিশুরা আছে তাদের মধ্যে যারা মেধাবী আছে তাদের জন্য কি করলেন, নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রস্তাব আনলেন। তারপর বলা হলো যে অবৈতনিক শিক্ষা প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য এবং প্রাথমিক শিক্ষা সংস্কারের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড নামে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছে এই নীতিতে। তারপর বলেছে যে ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ দূরাগত শিক্ষার ব্যবস্থাও প্রথম বলা হয়েছে এই নীতিতে, যার জন্য ওই সময় 1985 সালে ইগনুর স্থাপন করা হয়েছিল। তারপর অটোনোমাস কলেজের কথা বলেছেন এবং তপশিলি জাতি এবং উপজাতিদের যাতে শিক্ষা আরও সুন্দরভাবে দেওয়া যায় তার কথাও এখানে সুপারিশ করা হয়েছে। এই ছিল জাতীয় শিক্ষা নীতির মূল উদ্দেশ্য। তো জাতীয় শিক্ষা নীতি 1986
তার 12টা অংশ ছিল, অর্থাৎ 12 পার্টস ছিল এবং 157 প্যারাগ্রাফ ছিল। এই নীতির 12টা যে অংশ ছিল, তার এই অংশগুলি প্রত্যেকটা কি সেটা আমরা দেখব। এই অংশগুলির মধ্যে কি ব্যাখ্যা আছে সেটা দেখব। আর ইসিসি সম্পর্কে এই নীতিতে কি বলেছেন তা আমরা দেখব। তাহলে প্রথম আমরা 12টা অংশ কি সেগুলি দেখি। প্রথম অংশ হলো উপস্থাপনা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। তারপর শিক্ষার মূল তত্ত্ব ও ভূমিকা, জাতীয় শিক্ষা ব্যবস্থা, সাম্যের জন্য শিক্ষা, বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্বিন্যাস, কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা, শিক্ষা ব্যবস্থার কার্যকরীকরণ, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস, শিক্ষক অর্থাৎ শিক্ষক তার ভূমিকা কী বা কীরকম হবেন সেই বিষয় নিয়ে এই অংশটি, অর্থাৎ 9 পার্ট। দশম অংশ ছিল শিক্ষা ব্যবস্থাপনা, তারপর সম্পদ ও পর্যালোচনা, আর লাস্ট পার্ট অর্থাৎ 12 যে অংশটা বা 12 নম্বর যে অংশ, সেখানে বলা হয়েছে ভবিষ্যৎটা কী হবে, অর্থাৎ ফিউচার, দ্য ফিউচার কী হবে। তাহলে আমরা প্রথম অংশ উপস্থাপনা কি দেখিনি। অর্থাৎ এই যে জাতীয় শিক্ষানীতি 1986 এসেছে, তার প্রথম শুরু হয়েছে কি একটা ইন্ট্রোডাকশন দিয়ে, অর্থাৎ একটা উপস্থাপনা দিয়ে। সেই উপস্থাপনায় প্রথমেই এই নীতিতে মানে 1968-এ যে জাতীয় শিক্ষানীতি ও তার ফলশ্রুতি কী হয়েছিল তার আলোচনা নিয়ে তার উপস্থাপনা এসেছিল। 2 নম্বর হলো শিক্ষার মূল তত্ত্ব ও ভূমিকা, অর্থাৎ দ্য এসেন্স অ্যান্ড রুল অফ এডুকেশন। এই শিক্ষানীতিতে অর্থাৎ 1986 এনপি 1986-এ 2 নম্বর অংশ বলেছে সকলের জন্য শিক্ষা প্রদান এবং সার্বিক জাতীয় উন্নয়ন। শিক্ষার মাধ্যমে সংবিধানের সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক লক্ষ্যের বিকাশ করতে হবে। শিক্ষার মাধ্যমে জাতীয় সংহতির বিকাশ সাধন করতে হবে এবং নাগরিকদের মানব সম্পদে পরিণত করা। 3 নম্বর অংশ বলেছেন জাতীয় শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষার কাঠামোটা কি হবে, অর্থাৎ সারা ভারতবর্ষের শিক্ষার পরিকাঠামো কি হবে। প্রথমে বলেছে সকলের জন্য শিক্ষা, সারা দেশে একই রকমের শিক্ষা পরিকাঠামো, অর্থাৎ 10+2+3। এখন আমরা যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই জাতীয় শিক্ষানীতিতে বলেছে। তারপর বলেছে কমন স্কুল স্থাপন, অর্থাৎ সারা দেশে যাতে একটা সাধারণ একই ধরনের স্কুল হয় তার ব্যাখ্যা করেছেন এবং তার জন্য বলেছেন কমন স্কুল। এখানে প্রাইভেট স্কুল বা সরকারি স্কুল সেখানে যাতে কোনো তফাৎ না থাকে। সারা দেশের জাতীয় ভিত্তিতে এটি সাধারণ পাঠ্যক্রম রচিত হবে, অর্থাৎ জাতীয় স্তরে একটা পাঠ্যক্রম থাকবে এবং সেই পাঠ্যক্রমকে অনুকরণ করে সারা ভারতবর্ষে এই পাঠ্যক্রম তার আলাদা আলাদা রাজ্যগুলি তাদের মতো করে পাঠ্যক্রম তৈরি করবে, কিন্তু একটা জাতীয় স্তরে নির্দিষ্ট একটা পাঠ্যক্রম থাকবে। তারপর বলেছেন ত্রিভাষার সূত্র, অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এখানে যেমন আঞ্চলিক ভাষা থাকবে, অর্থাৎ মাতৃভাষা, জাতীয় স্তরে একটি ভাষা থাকবে বা একটা আন্তর্জাতিক ভাষা। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, আমাদের ক্ষেত্রে কি মাতৃভাষা বাংলা বা ককবরক, তারপর হলো হিন্দি বা সংস্কৃত এবং ইংলিশ, অর্থাৎ 3টা ভাষা শিক্ষাক্ষেত্রে চলবে। তারপর বলেছে কি মাধ্যমিক শিক্ষা পর্যন্ত বিজ্ঞান শিক্ষা আবশ্যিক করতে হবে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত বিজ্ঞান যে বিষয়টা আছে সেটাকে কোর করে দিতে হবে, অর্থাৎ কম্পালসারি থাকবে। শিক্ষাকে কার্যকর করার জন্য কয়েকটি জাতীয় সংস্থাকে দায়িত্ব দিতে হবে, অর্থাৎ জাতীয় স্তরে কতগুলি সংস্থা তারা কি করবে, শিক্ষাকে তদারকি করবে। যেমন এনসিইআরটি আছে, বিদ্যালয় স্তরে শিক্ষাকে তদারকি করবে, ইউজিসি উচ্চশিক্ষাকে দেখবে এবং এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন তারা যে কারিগরি শিক্ষা আছে সেটার তদারকি করবে। সাম্যের জন্য শিক্ষা অর্থাৎ এডুকেশন ফর ইকুয়ালিটি সেটা বলা হয়েছে 4 নম্বর অংশে। অর্থাৎ সেখানে কি বলেছেন, শিক্ষা অসাম্য দূরী করতে হবে। তো অসাম্য কোন কোন ক্ষেত্রে আসে, অর্থাৎ সামাজিক দিক থেকে আসতে পারে, অর্থনৈতিক দিক থেকে আসতে পারে, কালচারাল দিক থেকে আসতে পারে। অর্থাৎ এই যে অসাম্য শিক্ষার ক্ষেত্রে এগুলি দূর করতে হবে এবং সাম্যের একটা প্রতিষ্ঠা করতে হবে, যাতে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে এবং সবাই যাতে শিক্ষার আওতায় চলে আসে। তারপর বলছেন নিরক্ষরতা দূরীকরণ এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের যে সমস্ত অসুবিধাগুলো আছে তা যেন দূর করা যায়।
তারপর তপশিলি জাতি, উপজাতি, মহিলা, বয়স্ক, প্রতিবন্ধীদের শিক্ষার সমসুযোগের ব্যবস্থা করতে হবে এবং তাহাকে বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর অংশে বলেছেন বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্বিন্যাস। অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন স্তর আছে, যেমন প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, এই যে বিভিন্ন শিক্ষার স্তরগুলি আছে সেগুলিকে পুনর্বিন্যাস করতে হবে এবং সংস্কার করতে হবে। তার জন্য বলেছেন কি, বুনিয়াদী শিক্ষার উন্নয়ন, শিক্ষা বৃত্তিমুখীকরণ, কলেজ ও বিশ্ববিদ্যালয় সংস্কার সাধন করতে হবে, স্বশাসিত কলেজ স্থাপন করতে হবে, যাকে অটোনোমাস কলেজ বলে, এগুলি স্থাপন করতে হবে। তারপর মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে এবং তার ফলেই কিন্তু এই যে শিক্ষানীতির যে প্রস্তাব, এই প্রস্তাবের ফলেই কিন্তু 1985 সালে ইগনু স্থাপন করা হয়েছিল। আর কী করতে হবে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারণ ভারতবর্ষ হলো একটা গ্রাম প্রধান দেশ, তাই গ্রামকে উন্নয়ন করতে হবে, কারণ ভারতবর্ষের উন্নয়ন করতে হলে আগে গ্রামকে উন্নয়ন করতে হবে, তাই এই গ্রামকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 6 নম্বর যে অংশ আছে সেখানে বলেছে কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। তো কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা পুনর্গঠন করার প্রয়োজন এবং বিদ্যালয় স্তরে কম্পিউটার শিক্ষাকে কাজে লাগাতে হবে। এবং দেখুন 1985-এই বলেছে, 1986 এবং 85-এর যে প্রস্তাব সেখানে কিন্তু বলেছে আমাদের শিক্ষাকে আরও টেকনিক্যালি সাউন্ড করতে হবে, তার জন্য কম্পিউটার ব্যবহার করতে হবে, তখনই বলে গিয়েছিলেন। তারপর গ্রামস্থলে কী করতে হবে? পলিটেকনিকগুলি আরও গুণগত এবং সংখ্যাগত মান বৃদ্ধি করতে হবে, আরও কোয়ালিটি আনতে হবে এবং আরও অনেক বেশি পলিটেকনিক স্থাপন করতে হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব হবে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বৃত্তিমূলক ও ব্যবস্থাপনা শিক্ষা সহ বিভিন্ন ধরনের শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। অর্থাৎ গতানুগতিক যে আমরা শিক্ষা গ্রহণ করব সেটাই না, কিন্তু এই গতানুগতিক শিক্ষা বা ফর্মাল এডুকেশনের সঙ্গে বা জেনারেল এডুকেশনের সাথে টেকনিক্যাল বিষয়গুলিও ও কারিগরি ব্যবস্থাগুলিও অংশগ্রহণ করাতে হবে, যার জন্য আমরা বিদ্যালয় স্তরে এখনও কর্মশিক্ষা দেখতে পাই, শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, এগুলি আমরা দেখতে পাই মূলত এই নীতির কারণেই। AICTE এর উপর আইনগত ক্ষমতা তুলে দিতে হবে। সর্বক্ষেত্রে মূল্যায়নের জন্য একটি অনুমোদন বোর্ড বা অ্যাক্রেডিটেশন বোর্ড গঠন করার প্রয়োজন। 7 নম্বর অংশ বলেছেন শিক্ষা ব্যবস্থার কার্যকরীকরণ। শিক্ষা ব্যবস্থাকে যথার্থভাবে কার্যকরী করে তুলতে হলে শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে হবে, অর্থাৎ শিক্ষার্থী যাতে শিক্ষার প্রতি ইন্টারেস্ট পায় তার জন্য তাকে এই শিক্ষা ব্যবস্থাকে আগ্রহ করে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক বিষয় রাখতে হবে যাতে শিক্ষার্থীরা আগ্রহ পায়, তার জন্য খেলা আছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এগুলি বিদ্যালয় স্তরে হয়ে থাকে, কারণ মূলত যাতে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আগ্রহ পায়। তো ওই শিক্ষা ব্যবস্থাকে আরও আগ্রহী করে তুলতে হবে। শিক্ষকের আন্তরিকতা, দায়িত্ববোধ, নিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধি করতে হবে। তো শিক্ষার্থীরা শুধু শিক্ষা দেব আর চলে যাবে এরকম না, শিক্ষাকে অনেক বেশি আগ্রহী করে তোলার জন্য ওনাদেরকেও অনুপ্রাণিত করতে হবে এবং নিজের দায়িত্ব সম্পর্কে এবং নিষ্ঠা সম্পর্কে উপলব্ধি করতে হবে। কেন্দ্র ও রাজ্য স্তরে শিক্ষার মান নির্ধারণের জন্য সঠিক নীতির প্রচলন করা প্রয়োজন এবং বলেছে কি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে শিক্ষার মান নির্ধারণের জন্য সঠিক নীতির প্রচলনের দরকার। তার জন্য কিন্তু শিক্ষা প্রথমে ছিল কিন্তু কেন্দ্রীয় তালিকায়, তারপর কিন্তু যুগ্ম তালিকায় বা রাজ্য এবং কেন্দ্র উভয়েরই দায়িত্ব, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা এসেছে। 8 নম্বর অংশ এই নীতিতে যা বলা হয়েছে শিক্ষার বিষয়বস্তু, শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হলে তার কি করতে হবে? সাংস্কৃতিক দিকের উপর লক্ষ্য রাখতে হবে, শিক্ষার মূল্যবোধ বা আমাদের দেশে যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে এই শিক্ষার মধ্যে ইনক্লুড করতে হবে। ভাষার দিকে নজর রাখতে হবে, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন ভাষার লোক বসবাস করে, তাই এই ভাষাকে প্রাধান্য দিয়ে শিক্ষা মাধ্যম স্থির করতে হবে। তার জন্য বিভিন্ন বিদ্যালয় স্তরে বিভিন্ন রাজ্যে তার আঞ্চলিক ভাষাকে এই শিক্ষার মধ্যে ইনক্লুড করা হয়েছে। পুস্তকের ব্যবস্থা রাখতে হবে এবং লাইব্রেরিকে আরও সংস্কার আনতে হবে। শিক্ষামূলক প্রযুক্তির ব্যবহার করতে হবে, কর্মদক্ষতার বৃদ্ধি করতে হবে, শিক্ষা ও পরিবেশ অর্থাৎ শিক্ষার যে পরিবেশ আছে ইনফ্রাস্ট্রাকচার সেগুলিকেও আরও
অনেক ডেভেলপ করাতে হবে। গণিত শিক্ষা প্রদান করতে হবে, বিজ্ঞান শিক্ষা দিতে হবে, খেলাধুলা ও শারীরিক শিক্ষা দিতে হবে এবং বিদ্যালয় শিক্ষার মধ্যে এনসিসি অ্যান্ড এনএসএসকে ইনক্লুড করতে হবে। মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি আরও অনেক বেশি সংস্কার করতে হবে। এই ছিল অষ্টম অংশের বিষয়। তো নবম অংশে আলোচনা করা হয়েছে শিক্ষক সম্পর্কে, অর্থাৎ শিক্ষকের বেতন ও চাকুরির শর্তাবলী নির্ধারণ করে দিয়েছেন এই জাতীয় শিক্ষানীতিতে। শিক্ষকের সংগঠনগুলিকে আরও মজবুত করতে হবে এবং সর্বভারতীয় স্তরে সম্প্রসারিত করতে হবে। শিক্ষণ ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হবে, অর্থাৎ টিচার ট্রেনিংকে পুনরায় গঠন করতে হবে, আরও সমৃদ্ধ করতে হবে। প্রতিটি জেলায় ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্থাপন করতে হবে, যাতে আমার যে অংশ চাকুরিজীবী যে শিক্ষক আছেন এবং চাকুরিতে অংশগ্রহণ আগে অর্থাৎ প্রি অ্যান্ড পোস্ট যে টিচার আছেন তাদেরকে যাতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়, তার জন্য প্রত্যেক জেলাতে একটি করে ডায়েট স্থাপন করতে হবে। প্রতিটি রাজ্যে শিক্ষণ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় স্তরে এনসিটিই প্রতিষ্ঠান করতে হবে। অর্থাৎ বলেছেন কি, শিক্ষকদের যে ট্রেনিং দেওয়া হবে এই ইনস্টিটিউটগুলির মান এবং তার কাঠামো কীরকম হবে এবং সেগুলি পর্যালোচনা করার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন একটা স্থাপন করতে হবে। অর্থাৎ এনসিটি স্থাপন কিন্তু হয়েছিল ওই জাতীয় শিক্ষানীতির ফলেই। তো 10 নম্বর যে অংশ আছে সেখানে বলেছে কি, ম্যানেজমেন্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থাপনা। তো শিক্ষা ব্যবস্থাপনাটা কীরকম হবে সেখানে ব্যাখ্যা করা হয়েছে 10 নম্বর পার্টে। কি বলেছে, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন অর্থাৎ সিএবি, যার দায়িত্ব হবেন মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে মধ্যে সমন্বয় সাধন করা। ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস এরা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তাদের নীতি ও কার্যাবলী ঠিক করবে। রাজ্য স্তরে সিএবি এর ধাঁচে এসএবি গঠন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের ধাঁচে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন একটা গঠন করবে। জেলা ও আঞ্চলিক স্তরে শিক্ষাকে তদারকি করবে ডিস্ট্রিক্ট বোর্ড অফ এডুকেশন, লোকাল কমিটি এবং কেন্দ্র রাজ্য। অর্থাৎ জেলা স্তরে বা আঞ্চলিক স্তরে যে শিক্ষা আছে তাকে তদারকি করবে কে, কেন্দ্রও করবে আবার রাজ্যও করবে। তাছাড়া লোকাল বডিও করবে, আবার ডিস্ট্রিক্ট বোর্ড অফ এডুকেশন বা জেলা শিক্ষা যে বোর্ড আছে তারাও করবে। অর্থাৎ সর্বস্তরে তদারকি করা হবে। বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে হবে, অর্থাৎ যে প্রাইভেট সেক্টর আছে বা এনজিও আছে তাদেরকেও উৎসাহ দিতে হবে। 11 নম্বর অংশ হলো সম্পদ ও পর্যালোচনা অর্থাৎ রিসোর্স অ্যান্ড রিভিউ। অর্থাৎ আমার কি শিক্ষাক্ষেত্রে কী কী সম্পদের প্রয়োজন এবং সেগুলি কি হবে তার পর্যালোচনা করতে হবে। যে সম্পদের মধ্যে কী কী আছে, যেমন মানব সম্পদ আছে, অর্থনৈতিক সম্পদ আছে বা অন্যান্য বস্তুগত সম্পদ আছে, এগুলিকে পর্যালোচনা করতে হবে। তার জন্য কি বলেছে, আর্থিক সম্পদের পর্যালোচনা করা হয়েছে, অর্থাৎ ফান্ড কোত্থেকে আসবে, এই ফান্ডের উৎস কী হবে, কিভাবে খরচ হবে, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষাকে একটি বিনিয়োগ অর্থাৎ প্রোডাক্ট হিসাবে বিবেচনা করতে হবে। সার্বিক উন্নয়নের জন্য সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হবে। অর্থ বরাদ্দ যাতে ধীরে ধীরে আরও বাড়িয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 6% ছাড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সারা দেশে যে টাকা ব্যয় হয় সেই ব্যয় আরও বৃদ্ধি করতে হবে। অর্থাৎ মোট বাজেটের 6% যাতে খরচ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিকে এগিয়ে যেতে হবে। প্রতি 5 বছর অন্তর এই শিক্ষানীতির প্রত্যেক দিক পর্যালোচনা করা হবে। অর্থাৎ 1986-এ যে এনপি এসেছে বলেছে কি, প্রত্যেক 5 বছর পর পর এই নীতিটার পর্যালোচনা করা হবে, অর্থাৎ সেই নীতির ত্রুটি এবং দোষ দূর করা হবে। তো শিক্ষার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ ভারতের শিক্ষা কাঠামো গঠন হবে অত্যন্ত জটিল, কারণ ভারতবর্ষের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে জাতি, ধর্ম, বর্ণ দিক থেকে বিভিন্ন ধরনের অসাম্যতা রয়েছে বা বৈষম্য রয়েছে, বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। তার জন্য একটা জটিল পরিস্থিতি আসতে পারে এবং কোটি কোটি ভারতীয়
জনগণের প্রতি দৃষ্টি রেখে এই শিক্ষা কাঠামো গড়ে উঠবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা পিরামিডের সর্বোচ্চ শিখরে পৌঁছানো হবে ভারতীয় শিক্ষার লক্ষ্য। তাহলে এই হলো এনপি 1986 এবং তার 12টা অংশ। এখন দেখো এই অংশের মধ্যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বা অর্থাৎ ইসিসি সম্পর্কে কি ব্যাখ্যা প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতি 1986-এর যে 12টা পার্ট আছে তার মধ্যে যে পঞ্চম পার্ট আছে অর্থাৎ বিভিন্ন স্তরের শিক্ষা যেখানে ব্যাখ্যা করা হয়েছে, সেই স্তরের মধ্যে একটা স্তর হলো প্রাক প্রাথমিক স্তর। ওই পঞ্চম অংশে ইসিসি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তো প্রথমে বলেছে কি, প্রাক শৈশবকালীন শিশুদের সামগ্রিক বিকাশ করতে হবে। এই সামগ্রিক বিকাশ করার জন্য তাদের পুষ্টি, খাদ্য, স্বাস্থ্য, যত্ন, দৈহিক ও সামাজিক, মানসিক, নৈতিক বিকাশের মাধ্যমে ব্যক্তিসত্তার বিকাশ করতে হবে। অর্থাৎ তাদের যাতে সর্বাঙ্গীন বিকাশ হয় তার সব দিকে নজর রাখতে হবে। তাই সামগ্রিক বিকাশের কথা বলা হয়েছে এই পঞ্চম পার্টে। তারপর বলেছে কি, এই যে প্রাক প্রাথমিক স্তরে যে শিশুরা আছে অর্থাৎ 0 to 6 অর্থাৎ 3 বছর থেকে 6 বছর, এই শিশুদের শিক্ষা পদ্ধতি কি হবে তাদের বলেছেন কি, যে তাদেরকে ফর্মাল এডুকেশন দেওয়া বা গতানুগতিক শিক্ষার মাধ্যমে তাদের পড়া লেখা শুনতে শেখার চেয়ে কি করতে হবে, খেলার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি বলেছে, যে শিক্ষক বা শিক্ষিকাদের ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আমরা যে এই যে মন্তেসরি কোর্স বা প্রাইমারি বেসিক যে ট্রেনিং কোর্স এগুলি দেখতে পাই, এগুলি মূলত কিন্তু এই জাতীয় শিক্ষা নীতি 1986-এই ব্যাখ্যা করা হয়েছে। তারপর বলেছে কি, এই যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে আরও উন্নয়ন করতে হবে। যে মিনিমাম পাকা বাড়ি করতে হবে, তাদের বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন, শিক্ষাক্ষেত্রে যে খেলার মাধ্যমে শিক্ষা বলেছে তাহলে খেলার সামগ্রী প্রয়োজন, বিভিন্ন উপকরণের প্রয়োজন, এগুলির উন্নয়ন করতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে। তাছাড়া পিছিয়ে পড়া যে শিশু আছে, যে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা প্রান্তিক শিশু, সবাইকে এই শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের যাতে সার্বিক উন্নয়ন হয়, দৈহিক, মানসিক, সামাজিক, পুষ্টি, স্বাস্থ্য, এগুলি যাতে সব দিক থেকে একটা শিশু সমৃদ্ধ হতে পারে এবং সে পরবর্তী সময়ে বিকশিত হতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই পঞ্চম অংশে। তো তাহলে এই হলো জাতীয় শিক্ষা নীতি 1986 এবং ইসিসি সম্পর্কে তার ব্যাখ্যা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইমেল করতে পারেন। আমার ইমেল হলো komaldev99@gmail.com। নমস্কার, ধন্যবাদ।